বাংলাদেশের আইনের ব্যাপারটি খুবই অদ্ভুত হয়ে উঠেছে। উচ্চতর আদালত কাউকে জামিন দিল, তার মানে এই নয় যে তিনি জেলখানা থেকে বেরিয়ে পরিবার পরিজনের কাছে চলে যাবেন। উচ্চতর আদালত জামিন দিলেও পুলিশ, বিভিন্ন সংস্থা মিলে দেখা যায় তাকে জেলখানা থেকে বেরোতে না বেরোতেই আবার নতুন করে তাকে আটকে ফেলে। ঢাকার ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশ এই নিয়ে একটি রিপোর্ট করেছে এবং চমৎকার একটা হেডলাইন করেছে, ফ্রিডম ডিনাইড অ্যাট প্রিজন গেটস। জেলখানার দরজায় আপনার মুক্তি আবার অবরুদ্ধ হয়ে যাচ্ছে এবং এটি আসলে এখন রীতিমতো একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে বলে টাইমস অফ বাংলাদেশের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দুদিন আগে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিনের খবর পড়ছিলাম পত্রিকায়। এই ভদ্রলোক একটি দেশের প্রধান বিচারপতি ছিলেন, তিনি হত্যা মামলায় জেল খাটছেন। ক্যান ইউ ইমাজিন? একটা দেশের প্রধান বিচারপতির নামে হত্যা মামলা দায়ের করে তাকে জেলখানায় আটকে রেখেছে। অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ তো এমন একটি দেশ যে দেশে শত শত সাংবাদিকের নামে হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে, সাংবাদিকরা পালিয়ে বেড়াচ্ছে। ফারজানা রূপা, শাকিল, মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, এরা জেল খাটছে হত্যা মামলায়। তারা নাকি খুন করেছে এবং জামিন পর্যন্ত তারা পাচ্ছে না। যাই হোক, সে আলোচনায় যাব, কিন্তু তার আগে যে কথাটি বলছিলাম, বাংলাদেশের অবস্থাটি এখন এমন হয়েছে যে উচ্চ আদালত জামিন দিলেও তিনি যে মুক্তি পাবেন, পরিবারের কাছে ফিরে যেতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। এই যে খায়রুল হকের কথা বলছিলাম, খায়রুল হককে জামিন দেওয়া হলো। উচ্চতর আদালত বললেন যে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। পাঁচটি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। দুদিন যেতে না, তারপরে আবার শোনা গেল না, পাঁচটি মামলায় জামিন হলেও, আদালত জামিন দিলেও তিনি মুক্তি পাচ্ছেন না। কেন? অন্য একটি হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতের কাছে আবার আবেদন করা হয়েছে। আগামী 30শে মার্চ তার শুনানি হবে। কাজেই এই সময় পর্যন্ত তো তাকে জেলেই থাকতে হবে। খায়রুল হক তবু ভাগ্যবান যে তিনি মুক্তি পাবেন, প্রস্তুতি নিয়ে পরিবার স্বজনের লোকজন জেলখানায় কাছে গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসতে গিয়েছেন। তিনি জেলখানা থেকে বের হয়েছেন, তারপরে আবার তাকে বন্দি করে জেলের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। বিষয়টি এমন ঘটেনি। তার আগেই তিনি জেনে গেছেন যে না, আদালত তাকে জামিন দিলেও তিনি জেলখানা থেকে বেরোতে পারছেন না। কিংবা নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমানের কথাই যদি বলি, পাঁচটি মামলায় আইভি রহমানেরও জামিন হয়েছে উচ্চতর আদালতে, কিন্তু তারপর পুলিশ আবার তাকে অন্য আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছে। আনিস আলমগীরের ব্যাপারটি, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের কথা শুনে আমরা খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম। পরে শোনা গেল যে না, জামিন হয়েছে কিন্তু তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। পরে পত্রিকায় দেখলাম যে তার জামিনের আদেশের কাগজ পৌঁছতে দেরি হচ্ছে বলে তিনি বাড়তি সময় জেল কাটছেন। সো এই তো হচ্ছে বাংলাদেশের আইনি ব্যবস্থা, না? এখন যে কটি প্রসঙ্গ আমি উল্লেখ করলাম, এদের প্রত্যেকেরই ক্ষেত্রে হয়েছে যে জেলখানা, বিশেষ করে সাবেক প্রধান বিচারপতি এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি রহমান, তারা জেলখানায় থাকতে থাকতেই জেনে গেছেন যে তাদের অন্য মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে। কিন্তু প্রতিদিন শত শত ঘটনা ঘটছে, শত চাইতে হয়তো কম, কিন্তু প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে যাদের জামিন হয়েছে, কাগজপত্র আদালত জেলখানায় পৌঁছেছে, তারা স্বজনরা তাদেরকে আনতে বাড়ি নিয়ে আসতে সেখানে গিয়েছেন, জেলখানা থেকে বেরিয়েছেন, গেট থেকে আবার পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলেছে। কেন? অন্য কোনো মামলা আছে, অন্য মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে কিংবা দেখানো হবে। টাইমস অফ বাংলাদেশের রিপোর্টে উল্লেখ করছে যে পুলিশের গোয়েন্দা সংস্থারা আদালতের প্রসিকিউশন ডিপার্টমেন্ট থেকে কাদের বেল হচ্ছে, কাদের বেল হবে, কাদের বেল হয়েছে, সেই তালিকাটা তার আগেই পেয়ে যায় এবং সেখান থেকে আসলে সেই তালিকাটা জেল হাজতে কারা কর্তৃপক্ষের কাছে আসে। এখন কারা কর্তৃপক্ষের কাছে যখন আসে, তখন তারা তাদের প্রক্রিয়াটা শুরু করে যে তাকে ছেড়ে দেওয়া হবে। এর মাঝখানেই শুরু হয়ে যায় বেশ কয়েকটি প্রক্রিয়া। প্রথম প্রক্রিয়াটি শুরু হয়ে যায়
যেটি বাংলাদেশ টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কারা কর্তৃপক্ষ মানে তার আদালত জামিন দিয়েছে, এখন তারা তার ব্যাপারে ক্লিয়ারেন্স নাকি লাগবে, গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স আছে কিনা, পুলিশের ক্লিয়ারেন্স আছে কিনা। সো এই যে ক্লিয়ারেন্স লাগবে, পুলিশের ক্লিয়ারেন্স লাগবে, এই ক্লিয়ারেন্স প্রক্রিয়াটা আসলে তাদের সঙ্গে নেগোসিয়েশন, দেন দরবারের একটা প্রক্রিয়া, যে টাকা দিলে ছাড়া হবে, টাকা না দিলে ওই যে ক্লিয়ারেন্স নাই, এটা নাই সেটা নাই, ডিলে হতে থাকবে জেল থেকে বেরোতে, কিংবা বের হওয়া যাবে না। আবার পুলিশ যারা যোগাযোগ করে, গোয়েন্দা কর্মকর্তারা যারা যোগাযোগ করে, যারা প্রসিকিউশনের মানে আদালতের প্রসিকিউশন থেকে তালিকাটা নিয়ে সরাসরি কারা কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে বা পৌঁছায়, তারা আবার তৎপর হয়ে ওঠে অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে। সো আবার শুরু হয়ে যায় দেন দরবার। এখন অন্য যে কোনো মামলায় গ্রেফতার দেখানোটা কিন্তু খুব সহজ। আপনারা জানেন যে 5ই আগস্টের পর হাজার হাজার মামলা হয়েছে, এক একটি মামলায় শত শত আসামি, শত শত বেনামি আসামি। সো যে কোনো একটি মামলায় ঢুকে, কারণ ওখানে তো বেনামি আছে শতাধিক, 500, 1000। সো 1000-এর একজন বলে আপনাকে যদি বলে দেয় যে সেও একজন ওই 1000-এর, যাদের আমরা তখন নাম দিতে পারিনি, কোনো সমস্যা নাই। যে কোনো মামলায় ঢুকিয়ে দেওয়াটা পুলিশের জন্য খুবই সহজ। এখন আবার শুরু হয়ে যায় দেন দরবার, এবং এই দেন দরবারে যদি সন্তুষ্ট করা না যায় বা রাজি না হয়, সবার পক্ষে তো সম্ভব হয় না মোটা অঙ্কের টাকা দিয়ে জামিন করাতে গিয়ে তো অনেকে দেখা যায় যা মানে ফতুর, সেখানে তো একটা লিগ্যাল কস্ট আছে, আইনজীবীর পয়সা আছে। আবার এইখানে নতুন করে পয়সা দিয়ে, মানে আদালত রায় দিয়েছে, এখন বের হয়ে বাড়ি যাবে, সেজন্য পয়সা দিতে হবে, না হলে আবার শোন অ্যারেস্ট। এখন এই যে শোন অ্যারেস্ট, এটা হয়ে গেছে নাকি একটা নতুন একটা লুক্রেটিভ বিজনেস। এখন এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু কেউ এগুলো দেখার নেই। 5ই আগস্টের পরে যেটি হতো যে তোমাকে মামলায় ঢুকিয়ে দেব, তুমি ফ্যাসিস্টের দোসর, তোমাকে খুনের মামলায় ঢুকিয়ে দেব, এই বলে টাকা নেওয়া হতো। আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে মামলা দেব না, সেই বললেও টাকা নেওয়া হতো। আবার যাদেরকে গ্রেফতার করা হয়ে গেছে, আমরা তো জানি যে এমনকি আইসিটিতে একজন, সেটি অনেক বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে, একজন আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দেওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ চেয়ে দেন দরবার পর্যন্ত হয়েছে, সেটি পত্রপত্রিকায় নিউজ হয়েছে। আইসিটিতে আরও কি পরিমাণ দেন এরকম মানে বাণিজ্য হয়েছে, এটা তো একটা সামান্য একটা রিপোর্ট হয়েছে। পুরো আইসিটিটাই তো হয়ে উঠেছিল মানে বিগত সময় ডক্টর ইউনূসের শাসনামলে এটি হয়ে উঠেছিল একেবারে একটা দুর্নীতির অভয়ারণ্য, একটা স্বর্গরাজ্য সব কিছুতে। এমনকি সেখানে পুরো আদালতটাই তো, আইসিটিটাই তো গঠন করা হয়েছে সেই সময়, যে বিচারক নিয়োগ করা হয়েছে, কোনো ক্রাইটেরিয়া পূরণ হয় না, জাস্ট সো দ্যাট যে উপদেষ্টা যা বলে দিবেন বা সেই সময়কার সরকার যা বলে দিবেন, যাতে সেগুলো সব শোনা হয় সেইভাবে। এখন রায় দেব বলে টাকা নেওয়া হয়েছে কি আমরা জানি না। এই আলোচনাগুলি কিন্তু এখন মানুষের কাছে, মানুষের মুখে মুখে উঠছে, যে বিচার প্রক্রিয়ার মধ্যেও কি কোনো লেনদেনের দেন দরবার ছিল কি না, যেহেতু জামিন দেওয়া নিয়ে কোটি টাকার ঘোষের খবর পত্রিকায় বেরিয়েছে। সো আবার এদিকে তো এই যে মামলা দেব না, জামিন দেব না, এই যে পুরো একটা ব্যাপার। এখন গ্রেফতার মানে আদালত জামিন দিল, এখন শোন অ্যারেস্ট করে আবার জেলের ভিতরে ঢুকিয়ে দিব, এই একটা হয়ে গেছে একটা চক্র, এবং একটা লুক্রেটিভ একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা, যাদের অনেককেই বিনা কারণে, কেবলমাত্র আওয়ামী লীগ করার কারণে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে সেই জুলাই আগস্টের পর থেকে, তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো আরও বেশি ঘটছে। ও তুমি তো আওয়ামী লীগ করো, সো আদালত জামিন দিলেই তোমাকে ছাড়া হবে না। এখন অবস্থাটা এমন হয়েছে যে অনেকে এখন জামিন চাইতেও ভয় পাচ্ছে। আমাকে অনেক পরিবারের বাচ্চা ছেলেমেয়েরা, যারা বাবা জেলে, ছোট বাচ্চারা, এরা মানে এমনকি একজন তো আছে আমার সঙ্গে মাঝে মধ্যে এদের অনেকের কথা হয়। আমি একসময় এদের কখনো আমি চিনতাম না, জানতাম না, কিন্তু এই প্রক্রিয়ায় নানা কারণে আমার সঙ্গে এদের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। অনেকে এইসব দুঃখের কথা আমি শুনি। একেবারে একটা বাচ্চা মেয়ে সেদিন বলছিল যে এখন তো আঙ্কেল জামিন চাইতে ভয় পায়, এই যে আরিস আলমগীরের বিষয়টা দেখলাম, আইভি রহমানের বিষয়টা দেখলাম, এখন মনে হয় যে জামিন চাইলাম, তারপরে জামিন হইল, আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখালো, তখন তো আবার নতুন করে সব কাগজপত্র তৈরি করা, নতুন করে আবার প্রসেসের মধ্যে চলে যাওয়া, এখন আমরা কি করব? এই ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছে অসংখ্য পরিবারের ছেলেমেয়েরা, বাচ্চারা, সদস্যরা।
তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ঘোষণা দিয়েছেন যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তার সরকার চলবে আইনের প্রতি অনুগত হয়ে, আইন দ্বারা চালিত হবে। কিন্তু এই যে বেআইনি কাজগুলি চলছে আইন আদালতের অঙ্গনে, যেখানে আইন সবচেয়ে বেশি মানে সাস্টেন মানে যেখানে প্র্যাকটিস হওয়ার কথা, ঠিক সেই জায়গাটায় এই যে বেআইনি কর্মকাণ্ড চলছে, আইনকে নিয়ে এই যে ব্যবসা বাণিজ্য চলছে, সেদিকে কি তারেক রহমান নজর দিবেন? কিংবা তার সরকারের কেউ কি এইসব বিষয়গুলোতে নজর দিবেন? এখন তো মানে টাইমস অফ বাংলাদেশে যখন একটা লিড নিউজ হয়েছে এই বিষয়গুলো নিয়ে, এখন তো আর সরকারের বলারও সুযোগ নেই যে না আমরা তো এগুলো জানি না। যেহেতু পত্রিকায় নিউজ হয়েছে, সরকারের নজরে এটা যাওয়ার কথা, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে যাওয়ার কথা। সালাউদ্দিন সাহেবকে দেখবেন এই বিষয়গুলো? আমরা জানি না, কিন্তু আমরা চাইবো যে তারা দেখেন। আমরা চাইবো যে তারা এই যে বাণিজ্য অন্যায়, এই যে দুর্নীতি যেটি শুরু হয়েছে শোন অ্যারেস্টের নামের এই যে বেআইনি বাণিজ্য, এটি তারা বন্ধ করবেন। আমরা এটিও প্রত্যাশা করব, আমরা এটিও চাইবো যে যারা বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে চাইবো যে এদের, কারণ সাংবাদিকরা কোথাও খুন করতে যায় নাই, আর যারা জেলে আছে শাকিল, রূপা, মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, এদেরকে জামিন দেন, তারপরে কোর্টে তাদের মামলা চলুক। তারা যদি আইনি লড়াইয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে তারা ট্রাই করবে, না হলে তো তারা দেশে আছে, তারা তো দেশ ছেড়ে চলে যাচ্ছে না। বাট জামিন পাওয়াটা তো তাদের একটা রাইট, তাদেরকে জামিন দেন। আর এই যে হাজার হাজার মিথ্যা মামলা, খুনের মামলা, শত শত মানুষকে এক মামলায় ঢুকিয়ে দেওয়া, এগুলো একটু রিভিউ করার একটা ব্যবস্থা করেন। আপনি যে আইনের শাসনের আশ্বাস দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন কিংবা অঙ্গীকার করেছেন, সেই আইনের শাসনের পথে যাওয়ার জন্য এগুলো তো একটা পূর্ব শর্ত। প্লিজ এই কাজগুলো করেন। আর দোহাই, এই যে সোন অ্যারেস্টের যে বাণিজ্য শুরু হয়েছে সেটি বন্ধ করেন প্লিজ।